আমরা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করব, সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ বা শতকরা, যেটা আপার প্রাইমারি, প্রাইমারি টেট থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সামনে গ্রুপ সি, গ্রুপ ডি আছে, সবগুলোতেই কাজে লাগবে। তো স্পেশালি আলাদাভাবে আমি থিওরি কিছু বলবো না, শর্টকাট ট্রিক যা শেখাবো সেটা আমি কোশ্চেনের পাশেই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, সবার খুব ভালো লাগবে। খুব দ্রুত কোশ্চেনগুলো কিভাবে করা যায় পার্সেন্টেজে, সেগুলো আমার শেখার চেষ্টা করবো এখানে। ঠিক আছে, তো শুরু করছি। পার্সেন্টেজ মানে আমরা জানি শতকরা, বাংলায় যেটাকে বলা হয়, মানে সহজ ভাষায় বলতে গেলে একশোতে কত, একশোতে যত, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। একে যদি এক হয়, হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম গ্রুপ সিটিতে থাকবে। গ্রুপ সিটির কথা মাথায় রেখেও তৈরি করা হয়েছে আজকে। হ্যাঁ, আজ যে ক্লাসটা করাবো গ্রুপ সিটির লেভেলের কোশ্চেন, আপার প্রাইমারি, প্রাইমারি লেভেল কোশ্চেন সবই থাকবে এখানে। হ্যাঁ, এটা পার্সেন্টেজ চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো শুরু করছি পার্সেন্টেজ। একদম ইজি থেকে শুরু করব আমি, কিছুই নেই। পার্সেন্টেজ আমরা জানি যে একশোতে কত, একশোতে যত, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। আরেকজন জয়েন করলো, ঠিক আছে। হ্যাঁ, একশোতে যত হবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। 3%, আমি যদি বলি 3%, দ্যাট মিনস 3/100। তাহলে পার্সেন্টেজ থেকে আমি যখন ভগ্নাংশে যাচ্ছি, তার মানে পার্সেন্টেজ সিম্বল থাকা মানে এটাকে 100 দিয়ে ভাগ করা, এটা আমরা সবাই জানি। আবার উল্টোটাও বলা যায়, ভগ্নাংশ থেকে যদি পার্সেন্টেজে যাই তাহলে কি করব না, অঙ্ক বলছে যে ভগ্নাংশটা দেওয়া আছে তাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখে দিলাম, তাহলে ব্যাপারটা একই থাকলো। কেন ব্যাপারটা একই থাকলো? কারণ আমি বললাম পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ, আবার এখানে 100 দিয়ে গুণ করে দিয়েছি, তো আলটিমেটলি এই জিনিসটা দেখার কোনো ভ্যালু থাকলো না, এইটাই পড়ে থাকলো। আমার তো টার্গেট, আমি তো কোনো জিনিসকে চেঞ্জ করতে পারবো না। তো 3/100 যদি পার্সেন্টেজে করি, তাহলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, তাহলে যে কোনো ভগ্নাংশকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, পরিবর্তন করব, আমরা কি করব, যে ভগ্নাংশটা থাকবে তাকে 100 দিয়ে গুণ করে পাশে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। আর যদি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যাই তাহলে তো আরো ইজি, যার পার্সেন্টেজটা তুলে দিয়ে নিচে 100 দিয়ে ভাগ করে দেবো, গল্প শেষ। তাহলে দেখো এটা সুন্দরভাবে কেটে গিয়ে হয়ে গেল 3%, তাই না? 3% মানে পেলাম 3/100, আবার 3/100 মানে পেলাম 3%। তো এটাই হচ্ছে আমার বোঝানোর ছিল। যেমন এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে 0.001 এর সমতুল্যটা কত, এর সমতুল্য হলো কোনটা হবে এর সমতুল্য, মানে পাতিকতা বলতে হচ্ছে 0.001 সমান কত পার্সেন্ট। তা আমরা জানি 0.001, দ্যাট এটাকে যদি পার্সেন্টেজে করি আমরা, তাহলে আমরা কি করব না, বলবো এটাকে 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ লিখে দেবো, হয়ে গেল। তাহলে 0.001 মানে 001 বাই দশমিকের জন্য 1, 3 ঘর আছে, 3টা শূন্য, মানে 1/1000 ইন্টু 100%, গল্প শেষ। তাহলে আমরা বলবো কি, দুটো শূন্য কেটে গেল, পড়ে থাকলো 1/10%, 1/10% বা 0.1%। এটা আমি বোঝানোর জন্য করলাম। তুমি যখন একটু পার্সেন্টেজ ভালোভাবে শিখে যাবে, তখন তুমি একবারেই বলে দেবে যে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করা, 100 দিয়ে গুণ করা মানে কি, দশমিকটা 2 ঘর সরে যাবে। দশমিকটা এখানে আছে, 100 দিয়ে গুণ করা মানে দশমিকটা 2 ঘর সরে গিয়ে দশমিকটা এখানে চলে আসবে, তাহলে হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে আমি একবারে বলে দিলাম এটা হয়ে যাবে 0.1%। ক্লিয়ার? একদম ইজি জিনিস, আশা করি কারো কোনো ডাউট নেই। তবে আবার বলছি, যদি কারো কোনো ডাউট থাকবে তোমরা অবশ্যই সাথে সাথে বলবে, কারণ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা অ্যালিগেশন শিখেছি, সেটা এখানে কাজে লাগবে। এবং দেখো কিভাবে কোশ্চেনগুলো আমরা দ্রুত করি, দেখলেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন বলছে 1.14 মানে 1.9 এর কত, মানে 1.14 এর মানটা 1.9 এর কত পার্সেন্টেজ, সহজ ভাষায় সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি জানি, বলতে যাচ্ছে যে 1.14 1.9 এর সাপেক্ষে চেয়েছে, তাহলে যার সাপেক্ষে চেয়েছে সেটা কিন্তু সবসময় নিচে থাকে, আমার এটা মাথায় রাখতে হবে। যার সাপেক্ষে চাইছে 1.9 এর সাপেক্ষে 1.4টা কি পজিশনে আছে সেটা জানতে যাচ্ছে, কত পার্সেন্ট। পার্সেন্টেজ মানে ব্যাপারটা একই, 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ সিম্বল দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। কি করতে পারি আমরা না, বিজ্ঞান বলছে আমরা জানি 6 19 114, কিন্তু সমস্যা হচ্ছে এখানে দশমিক আছে 2 ঘর পর, এখানে আছে 1 ঘর পর,
তাহলে একবারে করা যায় না, 0.6 হয়, এটা কাটাকাটি করলে কত হয় 0.6। তাহলে 0.6 ইন্টু 100%, 0.6 কে 100 দিয়ে গুণ করলে 100 দিয়ে গুণ করা মানে 0.2 ঘর সরে যাবে, এখানে দশমিকের পরে আসেই এক ঘর, তার মানে হয়ে যাবে এটা 60%। আমরা সবাই জানি কি হয়ে যাবে এটা, 100 দিয়ে গুণ করা মানে 0.2 ঘর সরে যাবে, দশমিকের পর এখানে এক ঘর আছে, তাহলে আরেকটা ঘর পরে শূন্য বসাবো, তাহলে হয়ে গেল কত না, হয়ে গেল 60%। একদম বেসিক জিনিস, কিন্তু পরীক্ষায় এসেছে সেই জন্য করাচ্ছি। ঠিক আছে, নেক্সট বলছে যে তিনটি সংখ্যার অনুপাত হচ্ছে গিয়ে 2:3:5, প্রতিটি যথাক্রমে 20%, 40% এবং 60% হারে বাড়লে নতুন অনুপাতটা কত হবে? দারুণ কোশ্চেন, পরীক্ষায় থাকে। তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5, আর একজন জয়েন করছে মাহফুজ বিশ্বাস, ওকে। তিনটি সংখ্যার অনুপাত 2:3:5, প্রত্যেকটা যথাক্রমে 20%, 40%, 60% হারে বাড়ালাম, তাহলে বলছে নতুন অনুপাতটা কত হবে? অবভিয়াসলি এই অনুপাত তো থাকবে না। আমি ধরিলাম একটা সংখ্যা 2, প্রথমে সংখ্যাটা ছিল 2, তারপরটা ছিল 3, তারপরটা ছিল 5। বলছে প্রথমটাকে 20% বাড়ালাম। 20% যদি বাড়াই কোনো সংখ্যাকে, সাপোজ 100 ছিল, এখন কত হয়ে যাবে? 120 হয়ে যাবে, তাই না? 120 হয়ে যাবে। বা আমি 120কে আমরা যদি বলি, তাহলে 2 × 120 লিখে দিচ্ছি, 2 × 120। আচ্ছা, পরের সংখ্যাটা দিলাম আমি 3, কত পার্সেন্ট বাড়িয়েছে? 40% বাড়িয়েছে। 40% বাড়ালে কত হয়ে যাবে? 140 হয়ে যাবে। আচ্ছা, পরের সংখ্যাটাকে কত পার্সেন্ট বাড়িয়েছে? না, বলছে 60% বাড়িয়েছে, তাহলে এটাকে 60% বাড়লে কত হয়ে যাবে? প্রত্যেক সংখ্যা নিজেই নিজের 100%, তাহলে 160। সবগুলোর পাশে পার্সেন্টেজ থাকবে, আমি পার্সেন্টেজ লিখলাম না, পার্সেন্টেজ কেটে যাবে। এবার দেখো কি হয়। এবার যেটা হবে, প্রত্যেকটা থেকে শূন্য আমি কেটে দিলাম, যেহেতু অনুপাত বের করছি আমি, রেশিও বের করছি, তাহলে আমার পড়ে থাকলো 24। আচ্ছা, 2 দিয়েও বোধহয় কাটাকাটি, এটাই লিখি আগে, 24:42:5:16:80। কত দিয়ে যায়? 3 দিয়ে যাবে? যাবে না। আচ্ছা, 2 দিয়ে যায়, এটা 2 দিয়ে গেলে হচ্ছে 12, 2 দিয়ে গেলে এটা হয়ে যায় 21, 2 দিয়ে গেলে এটা হয়ে যায় 40। তাহলে কত হয়ে গেল? 12:21:40। একদম ইজি কোশ্চেন, কিছুই ছিল না, কিন্তু পরীক্ষায় এই টাইপের কোশ্চেন থাকে, আমাদেরকে কিছুই করতে হচ্ছে না। নেক্সট, একটি সংখ্যাকে 3/2 এর পরিবর্তে ভুলবশত 7/5 দিয়ে গুণ করায় ফলাফলের পার্থক্য কত হবে? মানে অরিজিনাল যে নাম্বারটা হওয়ার, অরিজিনাল যে রেজাল্টটা হওয়ার কথা ছিল তার থেকে কত কম বা বেশি রেজাল্ট এসেছে সেটা জানতে চাইছি। দারুণ কোশ্চেন। সংখ্যাটাকে অ্যাকচুয়ালি গুণ করার কথা ছিল 3/2 দিয়ে, কিন্তু ভুলবশত সংখ্যাটাকে কত দিয়ে গুণ করেছে? 7/5 দিয়ে গুণ করেছে। আমরা ছোটবেলায় ধরেছি এক্স, ধরলাম সংখ্যাটা এক্স, তাহলে অ্যাকচুয়ালি গুণ করতে হতো সংখ্যাটা, গুণ 3/2 দিয়ে গুণ করলে সংখ্যাটা হয়ে যেত 3x/2, কিন্তু ভুল করে গুণ করা হয়েছে 7/5 দিয়ে, মানে 7x/5। তাহলে ডিফারেন্সটা কত? না, ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ওই 3x/2 মানে 7x/5 বাই 3x/2 ইন্টু 100%। কিন্তু আমি বলবো এখানে অত কিছু করার দরকার নেই। এই টাইপের যত কোশ্চেন থাকবে, ভগ্নাংশ না দিয়ে বলতো যে একটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করার পরিবর্তে 8 দিয়ে ভাগ করা হচ্ছে, একই ব্যাপার, মানে 1-8 দিয়ে গুণ করা হচ্ছে। কিভাবে করব? না, আমাকে দেখতে হবে এখানে যে এর নিচে কত আছে। এই যে 3/2, এটা দিয়ে সংখ্যাটা, এখানে সাপোজ কিছু একটা সংখ্যা আছে, এটাকে 3/2 দিয়ে গুণ করতে, এটা করলে আমার সঠিক অ্যান্সার আসতো। কিন্তু আমি কি করেছি? আমি হচ্ছে 7/5 দিয়ে গুণ করেছি, তাতে করে আমার অ্যান্সারটা ভুল আসলো। বলছে কত পার্সেন্ট ভুল অ্যান্সার আসলো সেটা আমাকে জানতে হবে, এটা আমাকে পরীক্ষার হলে করতাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি এই 2 এবং 5 দুটো দিয়েই ভাগ যায়, 2 এবং 5 দুটো দিয়েই ভাগ যায় এমন একটা সংখ্যা দেখবো, মানে পাতিকতা 2 এবং 5-এর লসাগু করবো। 2 এবং 5-এর মানে নিচে যে দুটো সংখ্যা আছে সে দুটো লসাগু করবো। 2 আর 5-এর এলসিএমটা কত হয়? আমরা সবাই জানি যে একদম এলসিএমটা হয় 10। তাহলে সংখ্যাটাকে আমি যদি 10 ধরি, তাহলে 10-এর 3/2 দিয়ে গুণ করলে কত আসার কথা ছিল? 15 আসার কথা ছিল।
আবার 10কে 7/5 দিয়ে গুণ করলে কত আসে? 7×2 = 14 আসে। ঠিক কোনটা? ঠিক হচ্ছে এটা, 3/2 দিয়ে যেটা গুণ করবো সেটা হচ্ছে ঠিক, 7/5 দিয়ে যেটা গুণ করছি সেটা হচ্ছে ভুল। তাহলে আমার অ্যাকচুয়ালি আসার কথা ছিল 15, এসছে কত? 14। আসার কথা ছিল কত? 15, এসছে কত? 14। তাহলে ভুল কত এসছে? ভুল বলছে 15-তে 1 ভুল এসছে। 15-তে 15 বিয়োগ 14 মানে 1, মানে বলতে যাচ্ছে যে 15-তে 1 ভুল এসছে। তাহলে 100-তে কত? পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। তাহলে কতগুলো হয় এটা? 6×15 = 90। তাহলে 6×2/3%, এটা আমরা জানি। 6×2/3% হয়ে গেল। 6×2/3% অপশন আছে। এই কোশ্চেনে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, ধরে নিলাম কারো কোনো ডাউট নেই। আমাকে কিন্তু এগুলো কিছু করতে হচ্ছে না, ওটা বোঝানোর জন্য আমি লিখলাম যে ছোটবেলায় কিভাবে করতাম। আমরা একবারে দেখবো যে 2 নিচে 2 আছে, এর নিচে 5 আছে, তাহলে 5 আর 2কে দিয়ে ভাগ যায়, এমন একটা সংখ্যা ধরে নেবো 10। তাহলে সংখ্যাটাকে ধরলাম 10, 10কে 3 দিয়ে গুণ করলে হয় 15, যেটা সঠিক উত্তর। কিন্তু ভুলবশত গুণ করা এসেছে 14। কত কম এসছে? না, বিজ্ঞান বলছে যে 1 কম এসছে। কততে 1 কম এসছে? অনেকে এই জায়গাটা গণনা করে কততে। কত ভুলটা কার সাপেক্ষে হচ্ছে? সঠিকের সাপেক্ষে ভুলটা হচ্ছে। সঠিকটা কত? 15। 15-র সাপেক্ষে 1, 14-র সাপেক্ষে 1 কিন্তু না। 14-র সাপেক্ষে 1 কিন্তু না। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, বলছে একটি সংখ্যা প্রথমে 30% বেড়ে পরে 30% কমে গেল, মোটের উপর শতকরা কত পরিবর্তন হলো? দারুণ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আমি বিভিন্ন মেথড শেখাবো, তোমাদের যেটা পছন্দ সেটা করবে। বা অনেক সময় বিভিন্ন মেথডের মধ্যে এক একটা মেথড এক একটা অঙ্কের ক্ষেত্রে ইজি হয়, সেটা তুমি কোশ্চেন পড়লেই বুঝতে পারবে। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা মানে সাকসেসিভ মেথড, মানে একই জিনিসকে প্রথমে বাড়ালাম তারপর কমালাম, এভাবে যদি একটা জিনিসের উপরে পর 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 স্টেপ যদি করা হয় সেক্ষেত্রে সাকসেসিভ করা যায়। সাকসেসিভ কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে, সাপোজ কোনো একটা জিনিসকে প্রথমে a% বাড়ালাম, যদি গুণ আকারে থাকে, মনে রাখতে হবে। আচ্ছা, এটা পরে বলছি। a% বাড়ালাম, তারপর আবার b% বাড়ালাম, তাহলে ওভারঅল কত পার্সেন্ট বাড়লো? তাহলে বিজ্ঞান বলছে ওভারঅলটা বাড়ে হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস ab বাই 100%, এত পার্সেন্ট বাড়ে। ঠিক আছে? যদি কমে তাহলে মাইনাস হবে, মানে বাড়লে প্লাস কমলে মাইনাস। এইভাবে করলে আমার কোশ্চেনটা হয়ে যায়। সমতুল্য ইয়েটা কি? 3টা থাকলেও হবে, প্রথমে 2টো করে নেব, তারপর ওটার সঙ্গে আর একবার করবো। দেখো কোশ্চেন বলছে একটি সংখ্যা প্রথমে 30% বেড়ে গেল, পরে 30% কমে গেল, মানে বলতে যাচ্ছে প্রথমে 30% বাড়লো, তারপর 30% কমলো। আচ্ছা, ভালো কথা। তাহলে মোটের উপর কত পরিবর্তন হলো? তার কোশ্চেন কিছুই নেই, থাকে পরীক্ষায়। ফর্মুলা কি? তাহলে প্রথমটা বেড়েছে মানে +30। আচ্ছা, তারপর প্লাস 30% কমেছে মানে -30। তাহলে a প্লাস বি, প্রথমে যোগ, তারপর প্রথমে এই দুটো যোগ, তারপরে এই দুটো গুণ, গুণ করলে কত হয়? a প্লাস বি প্লাস ফর্মুলার প্লাস এটা ইন্টু +30 ইন্টু -30 বাই 100, এত পার্সেন্ট হবে। 30 বাড়লো +30, তারপরে 30 কমলো মানে -30 প্লাস 30 ইন্টু -30 বাই 100। তাহলে এই +30 -30 তো কেটেই গেল, 3 30 90 900, এই শূন্য দুটো কেটে যাবে, তাহলে কত হয়ে গেল? শুধু -9। তার মানে -9%। -9% মানে কি? 9% হ্রাস। তার মানে সংখ্যাটা আলটিমেটলি 9% কমে যাবে। সংখ্যাটা আলটিমেটলি কি হবে? না, অঙ্ক বলছে যে 9% কমে যাবে, 9% হ্রাস। খুব ইম্পর্টেন্ট জিনিস, কারো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই বলবে, খুব ইম্পর্টেন্ট, এটা শিখতেই হবে। নেক্সট। নেক্সট কি বলছে? বলছে যে একটি চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে এবং উচ্চতা 20% বৃদ্ধি পেলে আয়তনের কি পরিবর্তন হবে? চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস পেল আর উচ্চতাটা 20% বৃদ্ধি পেলে আয়তনের কি পরিবর্তন হবে? আয়তন মানে আমরা কি জানি?
চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই তো ধ্রুবক, কোনো ভূমিকা নেই, পাই দুই ক্ষেত্রেই থাকবে, কেটে যাবে। তাহলে আর স্কোয়ার এইচ। ভি এর পরিবর্তনটা, আয়তনের পরিবর্তনটা কার সঙ্গে হচ্ছে? ব্যাসার্ধের সঙ্গে হচ্ছে আর উচ্চতার সঙ্গে হচ্ছে। ব্যাসার্ধের বর্গের সঙ্গে হচ্ছে আর উচ্চতার সঙ্গে হচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, ব্যাসার্ধটা যদি 20% হ্রাস পায়, তার মানে কি আমি এটাকেও তাহলে ওই তোমার সাকসেসিভ দিয়ে করতে পারছি। সাকসেসিভ দিয়ে কিভাবে করতে পারছি? সাকসেসিভ দিয়ে করতে পারছি হচ্ছে গিয়ে আমরা 20% হ্রাস পেলো, তার মানে -20। তার মানে ব্যাপারটা এরকম, ব্যাসার্ধটা 20% হ্রাস পাবে, আবার ব্যাসার্ধটা 20, কারণ ব্যাসার্ধের স্কোয়ার আছে, ভালোভাবে বুঝবে, ব্যাসার্ধের কি আছে? স্কোয়ার আছে, এটাও আর এটাও আর, ইনটু, তারপরে ইনটু হবে আবার কি এইচ। এইচটা কি হয়েছে? এইচটা হচ্ছে না বলছে 20% বৃদ্ধি পেয়েছে, হাইটটা কি হয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আর ইনটু এইচ, আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ এর সঙ্গে বেরোবো। দেখো কিভাবে আমরা করি। তাহলে এ প্লাস বি, এ মানে -20, আবার প্লাস দিয়ে -20, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, মানে -20 ইন্টু -20 বাই 100। এত পার্সেন্টেজ, পার্সেন্টেজটা আমি বারবার আর লিখছি না, সব পুরোটা বাইরে পার্সেন্টেজ। তাহলে এটা হয়ে যাচ্ছে -20 প্লাস -20 মানে -40, আর এটা মাইনাসে মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, শূন্য শূন্য কেটে যাবে, হয়ে যাবে 2 2 4, -40 প্লাস 4, তার মানে -36%। মানে বলছে যদি কোষেটা যদি শুধু থাকতো যে একটি চোঙের ব্যাসার্ধ যদি 20% হ্রাস পায়, তাহলে তার আয়তনের কি পরিবর্তন হবে? তাহলে অ্যান্সারটা হয়ে যেত যে আয়তনটা 36% হ্রাস পেত। কিন্তু এখানে শুধু ব্যাসার্ধ হ্রাস পায়নি, তারপরে উচ্চতাটা হ্রাস পেয়েছে, মানে এখানে তিনটার কি বলে এটাকে সাকসেসিভ। আগের অঙ্কটা যেমন দুটো জিনিস সাকসেসিভ করছি, এখন আমার দুটো করা হয়ে গেছে, 3 নম্বরটা এখনো করিনি, আমরা প্রথম দুটো শুধু কাজ করলাম। এবারে আমরা কি করব? এবারে আমরা এই যে -36% হ্রাস পেয়েছে, তার সঙ্গে আবার 20% উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে। 20% উচ্চতাটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবার এই দুটো সাকসেসিভ করব, তাহলে কি আসে? তাহলে কি আসে দেখি, -36 এ প্লাস বি হচ্ছে +20 প্লাস এ বি মানে -36 ইন্টু 20 বাই 100। তাহলে হচ্ছে -36 প্লাস 20 মানে হচ্ছে -16, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, একটা শূন্য কেটে দিলাম, 36 2 72 বাই 10 মানে -7.2। তাহলে হয়ে গেল -23.2। দ্যাট মিনস 23.2% হ্রাস পাবে। কি হবে? 23.2% হ্রাস পাবে। বোঝানোর জন্য এতটা জায়গা নিলাম, নইলে এইটুক জায়গাতেই হয়ে যাবে কোশ্চেনটা। বোঝানোর জন্য জায়গাটা আমি নিলাম। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম দুটো থাকলে সাকসেসিভ কিভাবে করতে হয়, তিনটা থাকলে সাকসেসিভ কিভাবে করতে হয় সেটাও দেখলাম। আচ্ছা, এগুলোকে আরো একটা পদ্ধতিতে করা যায়, সাকসেসিভের কোশ্চেনগুলো আরো একটা পদ্ধতিতে করা যায়। কিরকম? 20% হ্রাস পেয়েছে ব্যাসার্ধটা, তাহলে প্রথমটা ব্যাসার্ধ 20% হচ্ছে, ব্যাসার্ধের বর্গ করতে হবে, ব্যাসার্ধকে 2 বার গুণ করতে হবে। 20% হ্রাস পেয়ে মানে হচ্ছে 100 থেকে 80 হচ্ছে, 80/100। আবার ব্যাসার্ধ 80/100, ব্যাসার্ধ যেহেতু 2 বার লিখতে হবে। আবার উচ্চতাটা কি হচ্ছে? 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 থেকে 120, 120/100। এভাবেও করা যায়, এভাবেও করা যায়। এভাবে করলেও তুমি দেখবে আলটিমেটলি এখানে কি আসে, তোমার 0 0 0 0, এই 0 এই 0 কেটে দিলাম। আচ্ছা, আর কি করা যাবে? ছোট করা যাবে এগুলোকে। 18 64, 4 দিয়ে করলে এটা 2, এটা 25, 4 দিয়ে করলে এটা 2, সরি 2 দিয়ে করলে এটা 4, এটা 5, এটা কত হয়ে গেল? 4 দিয়ে 8, 8 × 96, তাহলে বলছে 96/125। মানে বলতে চাচ্ছে কি যে আগে যদি 125 থাকতো, এখন হয়ে গেছে 96। তাহলে কত কমলো? কত কমলো মানে হ্রাস পেয়েছে, এটা তো ক্লিয়ার। 125 থেকে 96 হয়েছে, মানে কত কমছে? 29 কমে গেছে।
এদিকে 25 আর 4 29, তাহলে 29 কমে গেছে 125-এ, তাহলে 100-তে কত? এটা করলে আমার অ্যান্সার চলে আসবে 23.2%। এভাবে করলেও আসবে, তবে এইটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা ইজি হচ্ছে, এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা ইজি হচ্ছে। নেক্সট নেক্সট বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3, দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 27% বৃদ্ধি হলে পরিসীমার বৃদ্ধি কত? বেশ ভালো কথা, এতক্ষণ সবাই জেনে গেল যে দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফল তো আমরা বের করতে পারি। কি হবে? সাকসেসিভ করলে হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ সাকসেসিভ কখন হয় এটা ভালো করে বুঝতে হবে। সাকসেসিভ কখন হয়? যদি গুণ সম্পর্কে থাকে। যেমন আগেরটা ছিল আয়তন ছিল, আয়তনের পরিবর্তন বের করতে বলেছে, তাহলে আয়তনের সম্পর্কে ভি ইজিক্যাল টু ওই যে পাই আর স্কোয়ার এইচ যেটা বললাম, সেখানে আর ইন্টু এইচ ছিল, তিনটাই গুণ সম্পর্কে ছিল। গুণ সম্পর্কে থাকলে আমরা সাকসেসিভ করতে পারি, কিন্তু যদি গুণ সম্পর্কে না থাকে তো তখন তো আমরা সাকসেসিভ করতে পারবো না। যেমন এখানে আমার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা দেওয়া আছে, দৈর্ঘ্য এত % বৃদ্ধি পেয়েছে, প্রস্থ এত % বৃদ্ধি পেয়েছে, পরিসীমার বৃদ্ধি, পরিসীমা তো আর গুণ না, পরিসীমাটাকে গুণ হয়, পরিসীমা তো যোগ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ করে আসে, তখন 2 তো ধ্রুবক ওরা বাদ, তাহলে পরিসীমার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে ব্যাপারটা আসে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে যোগ করে ব্যাপারটা আসে পরিসীমা, পেরিমিটারটা এটা আসে। তো অবভিয়াসলি এটা অবভিয়াসলি যে আমরা তখন আর সাকসেসিভ ইউজ করতে পারবো না। তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে গিয়ে যে আগের কোশ্চেনটাতে জায়গা ফাঁকা আছে কি? আগেরটাতে এখানে লিখে দিচ্ছি, এটা ছোট জায়গা আছে, এটা পরে দেখে নেবে তোমরা। আউটপুটটা যদি প্রপোর্শনাল টু এ ইন্টু বি হয়, মানে গুণ আকারে যদি আসে, বা এ ইন্টু বি ইন্টু সি হয়, তখন আমার হচ্ছে সাকসেসিভ অ্যাপ্লাই করতে পারবো, তখন আমরা কি করতে পারবো? সাকসেসিভ, মানে এই যে এটা a প্লাস বি প্লাস এবি বাই 100। আর যদি আউটপুটটা, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, অনেকে এই কনসেপ্টটা থাকে না, যার জন্য অনেকে গুলিয়ে যায় পরীক্ষা হলে, যে এটা আমি অ্যালিগেশন দিয়ে করবো না ইয়ে করবো। আউটপুটটা যদি সাম হয়, মানে যোগ করে যদি পাওয়া যায়, তখন এটাকে বলা হয় অ্যালিগেশন মেথডে করা যাবে। অ্যালিগেশন মেথড এর আগের দিন শিখিয়েছি, অ্যালিগেশন মেথডটা আমি এর আগের দিন শিখেছি, রেশিও প্রপোর্শনের মিক্সারের চ্যাপ্টারে শিখেছি। তাহলে দেখো এই কোশ্চেনটা কিভাবে হয়। এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে পরিসীমার কি সম্পর্ক? যোগ সম্পর্ক। তো অবভিয়াসলি আমার কি করতে হবে? এখানে অ্যালিগেশন করতে হবে। তার মানে এই যে আমার দৈর্ঘ্য, এই যে আমার প্রস্থ, আর এই যে আমার পরিসীমা। দেখো অঙ্কটা কিভাবে হয় সেটা দেখো, বোঝানোর জন্য লিখছি এত কিছু। অনুপাত আমাকে জানতে হয় অ্যালিগেশনের ক্ষেত্রে, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা দেওয়া আছে কত? 4:3। তার মানে এটা কোণাকুণি, এইটা হবে 3, এই ডিসটেন্সটা 3, আর এই ডিসটেন্সটা হবে 4। এটাও তোমরা জানো যে রেশিওটা কোণাকুণি হয়। এখান থেকে এটা যেহেতু 3, তাহলে এই ডিসটেন্সটা, দৈর্ঘ্য থেকে পরিসীমার ডিসটেন্সটা হবে 3, আর প্রস্থ থেকে পরিসীমার ডিসটেন্সটা হবে 4। এটুকুও তোমরা জানো। এবারে বলছি যে দৈর্ঘ্যটা যদি 20% বেড়ে যায়, দৈর্ঘ্যটা যদি 20% বাড়ে, আর প্রস্থটা যদি 27% বাড়ে, তাহলে বলছে পরিসীমাটা কত পার্সেন্ট বাড়বে? কত পার্সেন্ট বাড়বে না? অঙ্ক বলছে যে এখান থেকে আমার 20% থেকে 27%, ডিস্টেন্সটা কত? 7%। ডিস্টেন্সটা কত? 20 থেকে 27-এ বসেছে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 7%। আবার এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এই ডিস্টেন্সটা 3, এখান থেকে এই ডিস্টেন্সটা 4। তার মানে 7% মানে হচ্ছে 7 মানে 7%। তাহলে আমাকে জানতে চাইছে যে পরিসীমার বৃদ্ধিটা কত হবে। তাহলে পরিসীমার বৃদ্ধিটা কত হবে? তাহলে মানে এইটা জানতে যাচ্ছে, এটা কত হবে? 20%। এখান থেকে দিকে বেড়েছে, তাহলে এখান থেকে দিকে বাড়বে, 20 সঙ্গে 3 যোগ করতে হবে, 3%। 3 মানে 3% হবে। 7 মানে যদি 7% হয়, 3 মানে 3%, তাহলে এখান থেকে 3% বাড়লো, 3 মানে হচ্ছে 3%। তাহলে 20 যোগ 3 কত হয়ে যাবে? 23%। পরেরটা অটোমেটিক মিলে যাবে। তারপরে হচ্ছে 4 মানে 4%, কারণ এখানে বের করেছি আমি 7% মানে 7, 1% মানে 1। তাহলে এটা কত হয়ে গেল?
27% মিলে গেছে, অটোমেটিক অটোমেটিক মিলে যাবে। অ্যালিগেশন আবার বোঝালাম, অ্যালিগেশন এর দিন করিয়েছিলাম। তাহলে কত হয়ে গেল? 23%। অপশন কই? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, প্রস্থ 27% বৃদ্ধি পেল। তাহলে পরিসীমার বৃদ্ধি কত হবে? পরিসীমার বৃদ্ধি হবে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য 20, ডিস্টেন্সটা 7, এখান থেকে এদিকে ডিস্টেন্স 3, এখান থেকে 4, 4 আর 3 7, 7 মানে 7%, 1 মানে 1%। তাহলে 20% এর সঙ্গে 3% যোগ করলে এটা 23 হবে অপশন। এটা অপশন ভুল আছে, রং অপশন। এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 23%। অপশনটা হয়ে যাবে 23%। এইটা হবে 23% হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট বলছি যে একটি সার্কাসের টিকিট মূল্য 40% বেড়ে যাওয়ায় দর্শক সংখ্যা 10% কমে যায়, এতে মোট আয়ের কি পরিবর্তন হয়? আমার এই কোশ্চেনগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। আমার এর আগে আমি স্পেশাল ক্লাস করিয়েছিলাম, শর্ট শর্ট ভিডিওর মতো 4 বা 5 মিনিটের ছিল, মিডল ক্লাস কনসেপ্ট, মধ্যবিত্তের ধারণা। সেখানে আমি এগুলো খুব ভালোভাবে বুঝিয়েছি, এক লাইনে পরীক্ষায় খুব থাকে এবং এক লাইনে করা যায়। দেখো কিভাবে। মধ্যবিত্ত ধারণা মানে জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু আমি টাকা একই খরচ করবো। সাপোজ তেলের দাম গত মাসে 120 টাকা করে কিলো ছিল, এখন হয়ে গেছে 100 টাকা কিলো। গত মাস পর্যন্ত আমার তেল কিনতে খরচ হচ্ছে 480 টাকা, এ মাসেও আমি 480 টাকা করে খরচ করবো। তাহলে দামটা বেড়ে গেছে, 150 টাকা হয়ে গেছে 120 জায়গায়। তো অবভিয়াসলি আমি খরচটা যদি একই রাখতে চাই, তাহলে ব্যবহারটা আমার কমাতে হবে, পরিমাণটা কমাতে হবে, খরচ কমানোটা কমাতে হবে। সেইটাই আমাকে, এটাকে মিডল ক্লাস কনসেপ্ট বলি আমি। সেই কিভাবে করা যায় একবারে শেখাতে হবে। এইটা পরে করাই, ওইটা আগে করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, চিনি বাবদ খরচ একই রাখতে হলে ব্যবহার কত হ্রাস করতে হবে? 25% বৃদ্ধি পেয়েছে, খরচটা যদি আমার একই রাখতে হয়, চিনি বাবদ খরচটা মানে কি? চিনি বাবদ খরচ মানে কি? চিনি বাবদ খরচ মানে হচ্ছে ওর প্রাইসটা কত এবং ওর কোয়ান্টিটিটা কত, কতগুলো ইউজ করছি। প্রাইস ইন্টু কোয়ান্টিটি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি, পরিমাণ। সাপোজ আগে চিনির কেজি ছিল 40 টাকা করে কেজি, 10 কেজি চিনি ইউজ করতাম মাসে, 400 টাকা খরচ হতো আমার। তাহলে গুণ করে আসে। তাহলে দেখো যখনই তুমি গুণ করে আসে দেখলে, তখনই কিন্তু তুমি কি করতে পারছো, আরো একটা জিনিস শিখে গেলে, আগেই শিখে গেছো কি, গুণ সম্পর্কে থাকলে আমি সাকসেসিভও বের করতে পারবো। তার মানে যদি তোমাকে প্রাইস আর কোয়ান্টিটি দেওয়া থাকে, তখন কিন্তু আমি সাকসেসিভ দিয়েও একবারে বের করতে পারি। কিন্তু এই দুটোর মধ্যে যদি একটা না দেওয়া থাকে, তখন তো সাকসেসিভ হবে না, কারণ সাকসেসিভে আমাকে একটা সময় ইনপুট জানতে হয়, ইনপুট দেওয়া থাকতে হবে। ইনপুট দুটো যদি দেওয়া থাকে তবে আমি সাকসেসিভটা করতে পারি। তো এটা একটা ভালো জিনিস শিখলো এখান থেকে, যে দাম কত এবং কতগুলো ইউজ করছি, টোটালের উপর ডিপেন্ড করছি টোটাল খরচটা। এবারে আমাকে বলছে চিনির মূল্যটা 25% বৃদ্ধি পেয়েছে, চিনির মূল্যটা 25% বৃদ্ধি পেয়েছে এবং খরচটা যদি একই রাখতে হয়, তাহলে ব্যবহারটা কত কমাতে হবে। ব্যবহারটা, দাম বেড়ে গেছে তাহলে ব্যবহার তো কমাতেই হবে। তাহলে একবারে লিখি আমি, এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু, এটাকে লিখে দিচ্ছি এক্সপেন্ডিচার, ই মানে লিখলাম আমি এক্সপেন্ডিচার, খরচ। ঠিক আছে, এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু দাম ইনটু পরিমাণ। আমাকে বলছে যে দামটা আগে 100 থাকলে এখন হয়ে গেছে 125। আরো ছোট করা যায়, আরো ছোট করা যায়, ছোটকে লেখা যায় 125/100 মানে কাটাকাটি করলে 4/5, 5/4। কোয়ান্টিটিটা কত করতে হবে যাতে করে খরচটা একই রাখতো। আগে যদি খরচ 100 টাকা করতাম, এখন খরচ 100 টাকাই করবো, মানে এটা 1, এটা মানে হচ্ছে 1। একই রাখা মানে কি, বাদিকে 1 হবে। আগেও যদি 100 টাকা খরচ করতে, এখন 100 টাকা খরচ করতে হবে, খরচ করবে, মানে 1, 100/100 মানে 1 হয়ে গেল। তাহলে আমার এটাকে যদি 1 করতে হয়, এইটাকে যদি আমার ভালোভাবে বুঝবে, এটাকে যদি আমার 1 করতে হয়, তার মানে কি এখানে যে সংখ্যাটা আছে তার উল্টোটা দিয়ে গুণ করলে তবেই তো এখানে 1 পাওয়া সম্ভব। তার মানে কোয়ান্টিটিটা করতে হবে কত,
100/125, উল্টোটা দিয়ে গুণ করলে তবেই কেটে কেটে গিয়ে 1 পাওয়া সম্ভব। তো দেখো অঙ্কটা কত ইজি হয়ে গেল, যে আমি এখানে তাহলে কি করতে হবে, কোয়ান্টিটিটা আগে যদি 125 ছোট করে নিচ্ছি, 25 দিয়ে করলে 4, 25 দিয়ে করলে 5, তার মানে আগে যদি আমি 5 টাকা করে, আগে যদি 5 কেজি চিনি ব্যবহার করতাম, এখন কত কেজি চিনি ব্যবহার করব না, বিজ্ঞান বলছে আমি 4 কেজি চিনি এখন ব্যবহার করব। তাহলে কত কমাতে হচ্ছে, আমি কমাচ্ছি 5-এ 1, 5-এ যদি 1 কমাই তাহলে পার্সেন্টেজে করলে কত হবে, 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দেবো, দ্যাট মিনস 20%। ঝড়ের গতিতে অঙ্কটা হয়ে যাবে, অঙ্কটা ঝড়ের গতিতে হয়ে যাবে। আমি আরো একবার বলে দিচ্ছি, কি খরচ মানে হচ্ছে কত করে দাম এবং কতগুলো জিনিস কিনছি। এবারে বলছে দাম আগে 100 থেকে 125 হয়ে গেছে এবং টোটাল খরচটা আমি একই রাখবো, তাহলে অবভিয়াসলি এখানে যেটা আছে তার উল্টোটা দিয়ে গুণ করলে তবে এখানে 1 পাওয়া সম্ভব। তাহলে 100 এখানে 125/100, তার উল্টোটা হচ্ছে 100/125, বা কাটাকাটি করলে 4/5 দিয়ে গুণ করবো, মানে 5-এ কত কমালাম, 1 কমালাম। আচ্ছা 5-এ যদি 1 কমাই তাহলে 100-তে কত, 20%। ওটাই জানতে যাচ্ছে যে শতকরা কত হ্রাস করতে হবে ব্যবহারটা, না ব্যবহারটা 20% হ্রাস করতে হবে, পরীক্ষায় খুব থাকে। আচ্ছা নেক্সট, না আগের কোশ্চেনটা দেখো, এটাও মিডল ক্লাস কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। বলছে যে একটি সার্কাসের টিকিট মূল্য 40% বেড়ে যাওয়ায় দর্শক সংখ্যা 10% কমে যায়, এতে মোট আয়ের কি পরিবর্তন হয়। আচ্ছা আয় যে বলছে এখানে, এই যে মোট আয় শব্দটা বলছে না, এই যে মোট আয় শব্দটা বলছে, মোট আয়টা কিসের উপর হয়, টিকিটের দাম কত করে, এক একটা টিকিটের দাম কত করে এবং কতগুলো সেল করলো। এক একটা টিকিটের দাম যদি 100 টাকা করে হয়, যদি 100টা সেল করে তাহলে 100 × 100 10,000। তাহলে আমি বলতে পারলাম এখানে যে মোট আয় যে বলছি ইনকামটা, মোট আয় ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ইনকামটা হয়ে যাচ্ছে আমার টিকিটের প্রাইস ইনটু টিকিটের কোয়ান্টিটি, তাই তো। টিকিটের দাম কত এবং কতগুলো টিকিট বিক্রি করলো, তো গল্পটা একই গল্প। এখানে আমাকে কি বলছে, মোট আয়, এবার এইটা আমাকে জানতে চাইছে, এই দুটোই দেওয়া আছে, কি দেওয়া আছে, মোট ইনকামের এফেক্টটা জানতে চাইছে, পি ইন্টু কিউ, পিটা কত হয়েছে, 40% বেড়ে গেছে, তার মানে আগে 100 থাকলে এখন হয়ে গেছে 140 টিকিটের প্রাইসটা। আচ্ছা কোয়ান্টিটি মানে দর্শকের সংখ্যাটা, পরিমাণটা দর্শকের, আগে যদি 100 থাকতো এখন হয়ে গেছে 90, কারণ 10% কমে গেছে, তাই না, এটাই তো বলছি। তাহলে আমি তো এবার পেয়ে গেলাম, এবার আগে যেমন এদিকে 1 দেওয়া ছিল আগের অঙ্কটাতে, এখানে এদিকে এটা বের করতে বলছে, তো এটা আজ আরো ইজি, 0 0 0 কেটে দিলাম, তাহলে কত হয়ে যায় এটা, 9 14 126/100, 126/100, তার মানে এটা সমান হয়ে গেল কত, 100, এইদিকে লিখবো, এটা এইদিকে লিখলে তোমাদের পরে দেখলে আবার অসুবিধা হতে পারে, এটা মানে হয়ে গেল কাটাকাটি করে 126/100। আচ্ছা পার্সেন্টেজ করলে কি করব, পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দেবো, তাহলে হয়ে যায় এটা 126%। বা এইভাবে না করে আমাকে কি করতে হচ্ছে, 126/100, 126% মানে কি, 126% হলো আগে টিকিট, আগে যা খরচ হতো তার থেকে এখন আগে খরচ হতো 100%, এখন খরচ হচ্ছে 126%, মানে 26% কি হয়েছে, টিকিটের মূল্য 40% বেড়ে যায়, দর্শক সংখ্যা 10% কমে যায়, মোট আয়ের কি পরিবর্তন হবে। এটা 26% হ্রাস তো হবেই না, হ্রাসের তো প্রশ্নই নেই, ভুল দিয়েছে অপশন, টাইপ করতে ভুল করেছে হয়তো, 26% বৃদ্ধি হবে, হ্যাঁ 26% বৃদ্ধি হবে, ঠিক আছে, বোঝা গেল, মানে হয়েছে কত, 126/100 হয়েছে, তো তার মানে 100-তে কত বাড়লো, 100-তে 26 বাড়লো, দ্যাট মিনস 26% বাড়লো, ঠিক আছে, 26% বাড়লো, বৃদ্ধি অবশ্যই পাবে কারণ 40% বেড়ে গেছে আর কমেছে মাত্র 10%, তো অবভিয়াসলি আমার বৃদ্ধিই হবে, 26% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। নেক্সট,
আচ্ছা, এটাকে আরেকটা জিনিস বলি, দেখো এখানে কিন্তু আমার সাকসেসিভও করতে পারতাম, কেন? কারণ গুণ সম্পর্কে আছে এবং আমি দুটি ইনপুটই জানি, এটাও জানি এটাও জানি, সাকসেসিভ করলেও কিন্তু হতো। এখানে তাই হয়েছে, সাকসেসিভই করেছি আমরা। কি করেছি? 40% আর 10%, এটা দিয়ে করলে হতো। 40 মাইনাস 40 হচ্ছে বৃদ্ধি, 10 হচ্ছে মাইনাস, তাহলে 40 মাইনাস 10 মাইনাস 40 ইন্টু 10 বাই 100, মানে কত? 40 বিয়োগ 10 করলে 30, 30 বিয়োগ 4 মানে 26%। দেখো 26% বৃদ্ধি পেয়েছে, 26% বৃদ্ধি পেয়েছে, এইটুকুতেও কিন্তু হলো। এটা হলো কি দিয়ে করলাম? এটা করলাম সাকসেসিভ কনসেপ্ট ইউজ করে। তাহলে তুমি ভালোভাবে তোমাকে বুঝতে হবে যে সাকসেসিভ কখন ইউজ করতে পারবো, যদি গুণ সম্পর্কে থাকে এবং এই ইনপুট দুটোর ভ্যালু আমরা জানি। ইনপুট দুটোর ভ্যালু যদি আমরা জানি, তাহলে আমি ইজিলি সাকসেসিভ ইউজ করে কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। নেক্সট বলছে, গমের দাম 15% কমে যাওয়ায় এক ব্যক্তি 2720 টাকায় 6 কেজি বেশি গম পান। গরম হবে না, গম গম পান। গমের নতুন মূল্য কত? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন একদম। বলছে গমের দামটা কত কমে গেছে? 15% কমে গেছে। অনেক স্টুডেন্ট এই কোশ্চেনগুলো পারে না, ছেড়ে দিয়েছে, খুব জটিল মনে হয়। কি সব বলছে, এত কেজি বেশি পায়, আগে কত কেজি পেতো সেটা দেওয়াই নেই, আবার বলছে 6 কেজি বেশি পায়, কিভাবে হবে? কিন্তু কিছুই না, দেখো কত দ্রুত করা যায়। ভালোভাবে বুঝবে যে গমের দাম আগে যত ছিল তার থেকে 15% কমে গেছে। মানে আগে যদি গমের কেজি 100 টাকা করে ছিল, এখন গমের কেজি হয়ে গেছে 85 টাকা করে। যার ফলে কি হয়েছে, এক ব্যক্তি আগে 2720 টাকায় যতগুলো গম পেত, কতগুলো গম পেত আমরা জানি না, যতগুলো গম পেত এখন তার থেকে 6 কেজি বেশি গম পাবে। গম তো বেশি অবশ্যই পাবে, কারণ দাম কমে গেছে। দাম কমে গেছে মানে গম তো বেশি পাবেই, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে। তাহলে বলছে গমের নতুন মূল্য কত, এক লাইনে করবো। দেখো আচ্ছা, 2720 টাকায় 15% যদি কমে যায়, 100 টাকা যদি 15 টাকা কমে, 100 টাকা করে আগের থেকে 100 টাকা করে 15 টাকা করে বেঁচে যাচ্ছে, আমার 100 টাকাতে 15 টাকা পাচ্ছি, তাহলে 2720 টাকায় কত টাকা বাঁচবে বলো তো? 2720 টাকায় বাঁচবে 2720 ইন্টু 15%, এত টাকা বাঁচবে। একবার লিখে দিলাম, এত টাকা বেঁচে যাবে আগের তুলনায়। বেঁচে যাওয়ার কারণে কি হচ্ছে, সে 6 কেজি বেশি গম পাচ্ছে। তাহলে এইখানে আমি পাচ্ছি, এই যে ইয়েটা আছে, এই যে এত টাকা, এত টাকায় কত কেজি জিনিস পাচ্ছে? 6 কেজি জিনিস পাচ্ছে। ভুল লিখেছি? ঠিক লিখেছি? এটা সমান সমান হচ্ছে 6 কেজির নতুন দাম। নতুন দাম কিন্তু এটা, কারণ নতুন জিনিস পাচ্ছি তো 6 কেজিতে, নতুন প্রাইসের রেটে, নতুন প্রাইসের হিসেবে আমি 6 কেজি জিনিস বেশি পাচ্ছি। এত টাকায়, কত টাকায়? এই 2720 টাকার 15% যত টাকা হয়, কারণ 15% করে দাম কমে গেছে। তাহলে 2720 টাকার 15% মানে যত টাকা হয়, এতটা পরিমাণ টাকা বেঁচে গেছে আমার, সেই বাঁচা টাকা দিয়ে আমি 6 কেজি জিনিস বেশি পাচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো, এটা আমি 0 0 কেটে দিলাম। দেখো এটা ছোট করা যায় কিনা। 3 2 136, 3 6 18 হাতে 1, 3 এর 3 3 10 হাতে 1, 408। ঠিক আছে, কি হলো? 408। তার মানে এই 2720 টাকার 15% করে বাঁচানো, দেখা গেল 408 টাকা বেঁচে গেল। 408 টাকা 6 কেজির দাম। 6 কেজির দাম যদি 408 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত বলো তো? 408 বাই 6, 408 বাই 6, 6 6 36 আছে, 40 করতে 4 48, 6 48, তার মানে 68 টাকা করে হচ্ছে বর্তমান দাম। এটা কিন্তু ভুলে গেছো, এটা কিন্তু নিউ প্রাইস, এটা কিন্তু নতুন দাম, এটা কিন্তু নিউ প্রাইস, ওল্ড প্রাইস কিন্তু না। ওল্ড প্রাইস কিন্তু আমরা জানি না এখনো। কি বের করলাম, যে তার মানে এখন গমের দাম হচ্ছে, এখন গমের কেজি হচ্ছে 68 টাকা করে। তাহলে এটাই জানতে চাচ্ছি যে গমের নতুন মূল্য কত। গমের নতুন মূল্য 68 টাকা। আচ্ছা, আমার কাছে যদি ওল্ড প্রাইস চাইতো, পুরনো মূল্য যদি চাইতো, গমের পুরাতন মূল্য যদি চাইতো, তাহলে কি করতাম? এক্সট্রা, এটা এটা আমি এক্সট্রা করাচ্ছি। আচ্ছা, পুরাতন মূল্য এবার বের করতে পারবো না আমি? পারবো তো। নতুন মূল্য যে 68 টাকাটা এসছে, সেটা কিভাবে এসছে? 15% কমে যাওয়ার পরে এসছে, 15% কমে যাওয়ার পরে এসছে 68 টাকা।
তাহলে আমরা কি করব, ওল্ড ইন্টু 15% কমে যাওয়া মানে 85% হয়ে গেছে, 85/100 ইজিক্যাল টু হচ্ছে 68। তাহলে ওল্ড ইকুয়াল টু কত, ওল্ড ইকুয়াল টু হয়ে যাবে, এটা কাটাকাটি করলে 17, এটা 20, এটা 4 17 68, তাহলে ওল্ড প্রাইস হচ্ছে 4 20 80 টাকা। ওল্ড প্রাইস কত, 80 টাকা। তার মানে আগে গমের দাম ছিল 80 টাকা, 15% কমে যাওয়ার পরে এখন গমের দাম হচ্ছে 68 টাকা। এই যে 15% কমে গেছে তার জন্য এখন নতুন দামে 6 কেজি জিনিস বেশি পাচ্ছে 2720 টাকায়। ঠিক আছে, জলের মতো আশা করি ক্লিয়ার হবে, এবং এই কনসেপ্টটা খুব পরীক্ষায় কাজে লাগবে। নেক্সট, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তাহলে বলছে সঞ্চয় কত বাড়লো। বলছে যত টাকা ইনকাম করে, মানে যত টাকা স্যালারি পায় তার 75%ই খরচ করে, তার মানে 25% সেভিংস করে। 75% যদি খরচ করে তো অবশ্যই 25% সেভিংস করে, সঞ্চয় করে। তার বেতনটা 20% বেড়ে গেল, আগে যদি 1 লাখ পেত এখন 1,20,000 পায়। বলছে খরচটাও বেড়ে গেছে, 10% বেড়ে গেছে, তাহলে বলছে সঞ্চয় কত বাড়লো। সঞ্চয় তো একটু বাড়বেই, কারণ কি বেতনটা 20% বেড়ে গেছে কিন্তু খরচটা কিন্তু আর 20% বাড়েনি, কতটা কিন্তু 10% বেড়েছে, তো অবভিয়াসলি সঞ্চয়টা বাড়বে। তা বলছে কতটুকু বাড়বে সঞ্চয় সেটা জানতে চাচ্ছি। তাহলে দেখো, আমি রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার ও মিক্সচার অ্যালিগেশনের চ্যাপ্টারও পড়েছিলাম যে ইনকাম সেভিংস এর কোশ্চেন গুলো ওই যে অ্যালিগেশন দিয়ে করা যাবে, কারণ এখানে আউটপুটটা যোগ করে আসে। কিভাবে, ইনকাম মানে কি, ব্যয় প্লাস সঞ্চয়, আয় মানে হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়, ইনকাম মানে হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে দেখো, তার মানে আমি এক্সপেন্ডিচার আর সেভিংস এর অ্যালিগেশন করে ইনকাম পাবো। এখানে যদি আমি এক্সপেন্ডিচার লিখি, এখানে যদি আমি সেভিংস লিখি, তো অবভিয়াসলি আমি এখানে ইনকাম লিখবো, বোঝানোর জন্য লিখছি, ডোন্ট ওরি। বেতনের 75% যদি খরচ করে, তার মানে এক্সপেন্ডিচার হচ্ছে 75%, তাহলে সেভিংস কত, 25%। অঙ্ক বলছে এটাকে সহজ করে রেশিও, আমি তো রেশিও বের করবো, সহজ করে এটাকে 3:1 লেখা যায়। ঠিক আছে, 3:1। তার মানে আমার অ্যালিগেশন করতে গেলে যেহেতু রেশিও দুটো লাগে, রেশিওটা আমি বের করে নিলাম 3:1। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 1, এই ডিস্টেন্সটা হচ্ছে 3। ভালো কথা। আচ্ছা, আর কি দেওয়া আছে, বলছে বেতনটা 20% বেড়ে গেছে, এই যে ইনকামটা 20% বেড়ে গেছে। ভালো কথা, এটা 20% বেড়ে গেছে, সরি, এটা 20% বেড়ে গেছে। খরচটা 10% বেড়েছে, বলছে এইটাও 10% বাড়ছে। তাহলে বলছে যে সঞ্চয়টা কত বাড়লো, এইটা জানতে চাইছি, এটা কত সেটা জানতে চাইছি, এটা কত সেটা জানতে চাইছি। কিভাবে করবো, অ্যালিগেশন, এখান থেকে এটা 3:1 যেহেতু, তাহলে এই ডিস্টেন্সটা হবে 1, এই ডিস্টেন্সটা হবে 3। আচ্ছা, এখান থেকে এই পার্সেন্টেজ ডিস্টেন্সটা কত, 10% থেকে 20% মানে কত, 10%। 10% আর 20% এর মধ্যে ডিস্টেন্সটা কত, 10%। তার মানে এখানে 1 মানে হচ্ছে 10%, তো অবভিয়াসলি এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 3। 3 মানে অবভিয়াসলি 30% হবে। তাহলে 30% এখানে সঙ্গে যোগ করবো না বিয়োগ করবো, অঙ্কই বলে দিচ্ছে এটা 10 থেকে 20 হয়েছে, বেড়ে গেছে, তো এখান থেকে আরো বাড়বে। 20 সঙ্গে 30 যোগ করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে 50%, তাই না। 20% প্লাস 30% যোগ হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, 50%। কোশ্চেনে কি বলছে, সঞ্চয় কত বাড়লো। এক ব্যক্তি তার বেতনে 75% খরচ করে, তাহলে অপশন নাই কেন, 75% খরচ করলো, বেতন 20% বাড়লো। ঠিক আছে, এক্সপেন্ডিচার করে 75, 3:1। ঠিক আছে, 3×75, 4×100, এটাও ঠিক আছে। 10% বাড়লো, আর খরচ, বেতন 20% বাড়ছে, 10 থেকে 20 হয়েছে, তাহলে 10%, তাহলে এখান থেকে 3 মানে এটা 30%, তাহলে 50% হচ্ছে। হুম, 50% হবে, এটা 50% হবে।
অপশন ভুল আছে, 100% 50% হলো 50%, এগুলো এটা হবে 50%। এটা তোমরা অপশনটা বাড়ি থেকে একটু চেক করে নেবে। হ্যাঁ, তো এটা হয়ে যাবে 50% বাড়বে, সঞ্চয়টা কত বাড়বে? 50% বাড়বে। 50% অপশনে নেই, আমি এখানে টিক দিয়ে দিলাম। তো পদ্ধতিটা বোঝা গেল যে কিভাবে কোশ্চেনগুলো হচ্ছে, কিভাবে অ্যালিগেশন, যেটা এর আগেও করিয়েছিলাম আমি এই টাইপের কোশ্চেন। আচ্ছা, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোন পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কি হারে, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? কৃষ্ণের না, এটা কেরোসিনের, এটা কেরোসিনের হবে। ঠিক আছে, কি বলছে? বলছে যে কেরোসিনের মূল্য 30% পেয়ে গেছে, তাহলে এটা দেখা যাচ্ছে মিডিল ক্লাস কনসেপ্টের কোশ্চেন। কেরোসিনের দামটা 30% বেড়ে গেছে, আগে কেরোসিনের লিটার 100 টাকা থাকলে এখন 130 টাকা হয়ে গেছে। কেরোসিনের ব্যবহারটা কমানো হয়েছে, ব্যবহার কমানোর পরেও দেখা যাচ্ছে যে তবুও আগে যা খরচ হতো তার থেকে 4% বেশি খরচ হচ্ছে, তাহলে ওই ব্যবহার কি হারে কমানো হয়েছিল? পাতি কোশ্চেন, একই জিনিস, খরচ ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইনটু কোয়ান্টিটি, দাম কত এবং কতগুলো ইউজ করছি। কি বলছে? মূল্যটা 30% বৃদ্ধি পেয়ে গেছে, আগে যদি 100 ছিল এখন হয়ে গেছে 130। কেরোসিনের ব্যবহারটা কত হয়েছে আমি জানি না, সেটা বের করতে বলছে, কিন্তু খরচটা 4% বেড়ে গেছে, মানে আগে যদি 100 থাকতো এখন হয়ে গেছে 104, তাই তো? এটাই তো বলছে, খরচটা 4% বেড়ে গেছে, তার মানে ব্যবহার অনেকটা কমানো হয়েছে, কারণ দাম 30% বেড়ে গেছে। যদি একই পরিমাণ ব্যবহার করতো তাহলে কিন্তু খরচটাও 30% বেড়ে যেত। খরচ যেহেতু অল্প বেড়েছে তার মানে ব্যবহারটা কমানো হয়েছে। কত কমানো হয়েছে আমরা বের করতে পারছি এখন। দেখো কাটাকাটি করলে কি হয়, এটা 100 তো একবারে কেটে দেওয়া যায়। 100 একবারে কেটে দিচ্ছি। এটা কত দিয়ে যায়? 13 দিয়ে করলে 8 তেরো 104, 13 10 130, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 8/10। সুতরাং কোয়ান্টিটিটা কত হয়ে যাচ্ছে? কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8/10, বা কাটাকাটি করলে 5 4, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5। মানে কোয়ান্টিটি, আগে যদি 5 লিটার ব্যবহার করতাম এখন কত লিটার ব্যবহার করব? 4 লিটার, তাহলে কমলো কত? 1 লিটার। আচ্ছা, 5-এ যদি 1 কমে, পার্সেন্টেজ করলে কি করব? 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দেবো, তার মানে 100 দিয়ে করবে 20% কমবে। কত কমবে? 20% কমবে। তাহলে ব্যবহার কি হারে কমানো হয়েছিল? না, বিজ্ঞান বলছে ব্যবহার 20% হারে কমানো হয়েছিল। একটা কোশ্চেন আমাকে কোনো জটিল ক্যালকুলেশন করতে হচ্ছে না, দেখতে পাচ্ছ সব ধরনের কোশ্চেন আমি এখানে রেখেছি, এসএসসি সিজিএল পর্যন্ত কোশ্চেন এখানে আমি রেখেছি। একটা কোশ্চেনও জটিল হচ্ছে না, সব কোশ্চেনের ক্যালকুলেশন একদম ইজিলি করা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 180 টাকা, মানে 10,080 টাকা হলে আয় কত টাকা? ভালো কথা, কিছুই নেই। তার আয়টা যদি আমি 100% ধরি, ইনকামটা হচ্ছে আমার, এই ইনকামটা হচ্ছে আমার 100%। ঠিক আছে, আয়ের 20% বড় ছেলেকে দিয়ে দিল, বড় ছেলেকে 20% দিয়ে দিল, তো বাকি থাকলো 80%। এটা বড় ছেলে নিয়ে নিল, এটা বড় ছেলে নিয়ে নিল, বাকি 80% তাহলে থাকলো কোন? বলছে বাকি আয়ের 30% ছোট, এই যে বাকি আয় থাকলো 80%, তার 30% আবার। আচ্ছা, 80%-এর 30% মানে কত? 3/24, তাহলে এটা হয়ে গেলো 24%। 24% পেলো কি? ছোট ছেলে। এই 100%-এর সবাইকে কিন্তু 24% এটা কে পেলো? এটা ছোট ছেলে পেলো। 80%-এর 30% মানে হচ্ছে কত? 80% ইন্টু পার্সেন্টেজেই যেহেতু আমি রাখছি, তাহলে এই পার্সেন্টেজ, এইটাই 30, এইটা অনেকে গুলিয়ে ফেলে যে 80%-এর 30% মানে কত। দেখো ভালোভাবে বুঝো, 80% ইন্টু 30%, মানে আমি পার্সেন্টেজই রাখবো, তাহলে এটাকে আমি এভাবেই রাখি 80
ইন্টু 30/1, এই পার্সেন্টেজ থেকে দুইটা পার্সেন্টেজের সঙ্গে রাখা যাবে না, পার্সেন্টেজের চিহ্ন তো একটাই হয়, এই পার্সেন্টেজটাকে ভেঙে দিলাম আর এটা যা পার্সেন্টেজ ছিল তাই রাখছি। তাহলে কত হয়ে গেল দেখো, বিজ্ঞান বলছে এটা হয়ে গেল 24%। কত হয়ে গেল না 24%। তাহলে এই যে 100% যদি ইনকাম ছিল, বড় ছেলে পেলো 20%, ছোট ছেলে পেলো 24%। ভালো কথা। এবং বাকি টাকা 10% দান করলো, তাহলে বাকি থাকলো কত? এই যে 100%-এর মধ্যে 20% আর 24%, তাহলে কত হয়? 20% আর 24% মানে কত হয়? এই দুটো যোগ করলে কত হয়? 44% হয়। তাহলে বাকি থাকে কত? বিজ্ঞান বলছে বাকি থাকে 56%। 100%-এর মধ্যে 44% দিয়ে গেলে 56% এখনো বাকি আছে। বলছি এই 56%-এর 10% দান করলাম। আচ্ছা, 56%-এর 10% যদি দান করে, 56%-এর 10% মানে কত? 56%-এর 10% যদি দান করে, তাহলে এটা হয় কত? 5.6%। এটা দান করলো। তাহলে আমি সবগুলোকে এই 100-এর সাপেক্ষে করলাম, ইনকামের সাপেক্ষে। ইনকাম 100%-এর সাপেক্ষে 40% বড় আর ছোট ছেলেকে দিয়ে দিল, আর 5.6% কি করলো? দান করলো। যদি দান করে থাকে তাহলে বাকি টাকাটা কত? 44 আর 5 49.6% চলে গেল আমার। তাহলে 44% গেল আর 5.6% গেল, 49.6%। তাহলে বাকি থাকবে 50.4%। তাই না? বিজ্ঞান তো তাই বলে। 100-এর মধ্যে 44 আর 5 49.6, বাকি থাকলো 50.4%। বাকি টাকার পরিমাণ কত দেওয়া আছে? 10,080 টাকা। তার মানে অঙ্ক বলছে 50.4% মানে হচ্ছে 10,080। তাহলে আয় কত টাকা? আয় কত? 100%। তাহলে 100% মানে কত? কোশ্চেন শেষ। 100% মানে কত হবে? 10,080 ইন্টু 100 বাই 50.4। 50.4 আমি কি করলাম? দশমিকটা তুলে দিয়ে আর একটা শূন্য দিয়ে দিলাম এখানে। 504-কে 2 দিয়ে গুণ করলে 1008, তাহলে এটা হয়ে গেল 20। 20 আর এখানে 3টা শূন্য, তাহলে 20,000। তাহলে কত হয়ে গেল? 20,000। আনসার হয়ে যাবে কত? 20,000। তার মানে ইনকাম ছিল 20,000। ইনকাম ছিল কত? 20,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা টাফ লেভেলের কোশ্চেন, কিন্তু কিছুই না। নেক্সট বলছে এক ছাত্র 36% নাম্বার পেয়ে 32 নাম্বারের জন্য ফেল করে, পরীক্ষায় খুব আসে এবং একদম ইজি পাতি কোশ্চেন যেটাকে বলা। বলছে একটা ছাত্র 36% নাম্বার পেয়ে 32 নাম্বারের জন্য ফেল করে, তার মানে 36% নাম্বার পেয়েছে ঠিকই, কিন্তু আরো 32 নাম্বার পেলে সে পাস করতো। বলছে আবার আর একটা ছাত্র 48% নাম্বার পেয়েছে, সে 64 নাম্বারের জন্য পাস করলো, মানে পাস মার্ক যত তার থেকে 64 বেশি পেয়েছে। তাহলে বলছে পাস মার্ক কত? তাহলে আমি পরীক্ষাটা আমি যদি ধরি যে পরীক্ষাটা 100%-এর মধ্যে হয়েছিল, তাহলে পরীক্ষায় যে নাম্বারটা আছে তার 36% যদি আমি পাই, তার সঙ্গে 32 যোগ করলে পাস মার্ক পাচ্ছি। আমার টার্গেট হচ্ছে গিয়ে পাস মার্ক ইজিক্যাল টু পাস মার্ক করা। টার্গেট কি? পাস মার্ক ইজিক্যাল টু পাস মার্ক করা, কারণ দুই দিকে আমি পাস মার্ক পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো, টার্গেট হচ্ছে গিয়ে আমার পাস মার্ক ইকুয়াল টু পাস মার্ক করা। আমি তোমরা বুঝতেই পারছো আশা করি এতক্ষণে যে আমি আজকে যে কোশ্চেনগুলো রেখেছি, পার্সেন্টেজ চ্যাপ্টারে যত টাইপের কোশ্চেন হয় সবগুলো রেখেছি, যেগুলো পরীক্ষায় আসে। দুটো ছাত্রের কাহিনী, একটা ছাত্র 36% নাম্বার পেয়েছে, 32 নাম্বার আর পেলে পাস করেছে, তাহলে এটাই পাস মার্ক। আবার বলছি অঙ্ক যে আরেকটা ছাত্র আবার 48% নাম্বার পেয়েছে। কত পেয়েছে? সে পাস মার্কের থেকে 64 বেশি পেয়েছে, তার থেকে 64 বাদ দিলে তার মানে পাস মার্ক। তার মানে 36%-এর সঙ্গে 32 যোগ করলে পাস মার্ক, আবার 48% থেকে 64 বিয়োগ করলে হচ্ছে পাস মার্ক। তাহলে এবার পার্সেন্টেজ গুলোকে একসঙ্গে নিয়ে নিচ্ছি। পার্সেন্টেজ গুলো কার সাপেক্ষে? মোট নাম্বারের সাপেক্ষে। মোট নাম্বারের, মোট যত পরীক্ষা হয়েছে, পরীক্ষায় যতর মধ্যে পরীক্ষা হয়েছে তার 36%, যতর মধ্যে পরীক্ষা হয়েছে তার 48%। এই হচ্ছে গল্প। বিয়োগ করলে কত পাই? 48 থেকে 36 বিয়োগ করলে 12%। 12% ইজিক্যাল টু কত হচ্ছে? 64 আর 32 যোগ করলে কত হয়? 96। আচ্ছা, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, এটা এদিকে আসলে 12 হচ্ছে। 12% মানে যদি 96 হয়, তাহলে 12-কে কত দিয়ে কাটাকাটি যায়? তার মানে 1% মানে হচ্ছে 8, 8 12 96। তাহলে আমার কি চাইছে? পাস মার্ক চাইছে।
আচ্ছা পাস মার্ক চাইছে, কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু চাইনি। কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা চাইছে কি? কতের মধ্যে যদি পরীক্ষা হয়েছে তাহলে আমি 100% ধরতাম। 100% মানে ফুল মার্কস। 100% মানে কত হয়েছে? তো 800। তাহলে পরীক্ষা হয়েছে 800-র মধ্যে, সেটা আমাকে চাইনি। আমাকে চেয়েছে যে পাস নাম্বারটা কত, পাস মার্ক কত। 36%-এর সঙ্গে 32 যোগ করবো, বা 48%, তাহলে 37%ই করি। তাহলে 36% মানে কত হয়ে যাবে? 8 × 36। 1% মানে যদি 8 হয়, 37 মানে 8 × 36, দ্যাট মিনস 6 × 8 = 4, 6 × 8 = 4, 288। 36%, কিন্তু এটা কিন্তু পাস মার্ক না। পাস মার্কটা হচ্ছে কত? পাস মার্কটা হচ্ছে 36% প্লাস 32, দ্যাট মিনস 288 প্লাস 32 মানে হচ্ছে 320। পাস মার্কটা কত? পাস মার্কটা 320। আচ্ছা, কোশ্চেনে বলছে যে পাস নাম্বারটা কত পার্সেন্ট। 320 যে হচ্ছে, 320টা কত কত দেখো, 1% মানে 8। এখান থেকে করা যাবে, আমি দেখে নিই পার্সেন্টেজে দেওয়া আছে। পাস মার্ক কত, বিভিন্ন কোশ্চেন হয়ে গেল। পাস মার্ক কত? 320। যদি কোশ্চেন যেত পাস মার্কটা কত, এখানে পাসের পার্সেন্টেজ চাইছে। পার্সেন্টেজ কত পার্সেন্ট পেলে পাস, সেটাও বের করা যাবে। দেখো 1% মানে যদি 8 হয়, তাহলে আমার এখানে 32 মানে কত, এটা তো পার্সেন্টেজে আসেই। দেখো ভালোভাবে বুঝো, এটা তো পার্সেন্টেজে আসেই। 32টাকে যদি পার্সেন্টেজ করি তাহলে যোগ করলেই পাস মার্ক পেয়ে যাবো। 8 মানে যদি 1% হয়, তাহলে 32 মানে কত দেখো, 8 = 1%। তাহলে 32 মানে কি, 4 দিয়ে গুণ করছে, দেখো 4 দিয়ে গুণ করো, তাহলে 32 মানে হচ্ছে 4 দিয়ে গুণ করলে 4%। 32 মানে হচ্ছে কত? 4%। তাহলে কত হচ্ছে 32 মানে, এটাকে আমি লিখবো 4%। এটা = 4%। তাহলে আলটিমেটলি পাস মার্কটা কত হয়ে গেল? 36% প্লাস 4%, মানে পাস মার্কটা হয়ে গেল 36% প্লাস 4%, মানে 40%। বা যদি চাইতো টোটাল মার্কস কত, টোটাল মার্কস মানে 100%। 100%, 1% মানে 8, 100% মানে হচ্ছে 800, এটাও চাইতো। টোটাল মার্ক যদি চাইতো তাহলে কি করতাম, টোটাল মার্ক ইজ ইকুয়াল টু হতো 1% মানে 8, তাহলে 100% মানে হচ্ছে 800। পরীক্ষার এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় খুব থাকে। নেক্সট, ইলেকশন। পার্সেন্টেজ চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইলেকশন। কি না বলছি, কটা বাজে? 7:18। ঠিক আছে। বলছে একটি নির্বাচন কেন্দ্রে 2% ভোটার ভোটদানে বিরত থাকে এবং প্রদত্ত ভোটের মধ্যে 500 ভোট বাতিল হয়। একটা ভোটার লিস্টে, একটা নির্বাচন কেন্দ্রের, একটা বুথের, বা একটা পুরো বিধানসভার, যেটা এই নির্বাচন কেন্দ্র বলছে এটা বিভিন্ন হতে পারে, একটা নির্বাচন কেন্দ্রে 2% ভোটার ভোট করেই, ভোট দেয়নি, মানে অ্যাবসেন্ট। 98% লোক তার মানে ভোট দিয়েছে। এবং ওই যে ভোটগুলো পড়েছে প্রদত্ত ভোটের মধ্যে 500 ভোট আবার ইনভ্যালিড, বাতিল হয়ে গেছে। ভালো কথা। এ ব্যক্তি বি ব্যক্তিকে 200 ভোটে হারিয়ে দেয়, এই ব্যক্তি জিতেছে। কত ভোটে জিতেছে? 200 ভোটে জিতেছে। বলছে যদি জয়ী প্রার্থী মোট ভোটারের 43% ভোট পেয়ে থাকেন, তবে মোট কতজন ভোটার ভোটদান করেছিলেন। বলছে জয়ী প্রার্থীটা হচ্ছে মোট ভোটারের 43% ভোট পেয়েছে। কত ভোট পেয়েছে? মোট যত ভোটার আছে তার 43% ভোট পেয়েছে। তাহলে মোট কতজন ভোটার ভোটদান করেছিলেন। ভোটার লিস্টে কতজন ভোট ছিল সেটা কিন্তু চাইনি, বলছে কতজন ভোটার ভোট দান করেছিলেন সেটা চাইছে। দারুণ ইম্পর্টেন্ট কথা কিন্তু। আচ্ছা দেখো, এখানে বলছি জয়ী প্রার্থীটা মোট ভোটারের 43% ভোট পেয়েছে। তার ব্যাপারটা আমি যদি টোটাল ভোটটাকে যদি 100% ধরি, টোটাল ভোটটাকে যদি আমি 100% ধরি, সেই 100% ভোটটা কোথায় কোথায় যাচ্ছে? বলছে এ ব্যক্তি বি ব্যক্তির থেকে 200 ভোট বেশি পেয়েছে এবং এ ব্যক্তি পেয়েছে 43% ভোট। আচ্ছা, এ ব্যক্তি যদি 43% ভোট পায়, বি ব্যক্তি কত ভোট পাবে বলতো? 43% থেকে 200 কম পাবে। ভুল আছে এটা? এ যদি মোট ভোটের 43% ভোট পায়, বি ব্যক্তি 200 ভোটে হেরে গেছে, তাহলে বি ব্যক্তি কত পাবে? বি ব্যক্তি বলছে, বিজ্ঞান বলছে যে বি ব্যক্তি পাবে 43% মাইনাস 200 ভোট। এক লাইনে কিভাবে কোশ্চেন গুলো হয় সেটা দেখো। আচ্ছা, এখানে আমার এটা মুছে দিতে হবে, এখন জায়গা নেই এখানে।
লিখি কোথায় তাহলে, তাকে দেখি যতটুকু জায়গা হয়। আর তাহলে এখানে এ পেল 43% ভোট, বি পেল 43% মাইনাস 200 ভোট। আচ্ছা 2% লোক ভোট দেয়নি, 2% তাহলে নষ্ট হয়ে গেল। আর নষ্ট হলো ভোট 500টা। এই মিলে টোটাল ভোট, এই মিলে টোটাল ভোট 100%। আবার দেখো একটা ভোটার লিস্টে, টোটাল ভোটার লিস্টে যদি 100% লোক থাকে, তার মধ্যে 2% লোক ভোট দিল না, 500 জন লোকের ভোট বাতিল হয়ে গেল। 43% পেয়ে একজন জিতলো, আর একজন 43% থেকে 200 কম পেলো, কারণ সে 200 ভোটের জন্য হেরেছে। এই মিলে টোটাল ভোটার লিস্ট কভার হয়ে গেল এইভাবে। তাহলে এখন বলো কত হয় এটা, 43 আর 43, 86 আর 2 88, 88% মাইনাস 200 আর প্লাস 500, তার মানে কত, প্লাস 300। তাহলে 100% ইজ ইকাল টু 88% প্লাস 300, বা বিয়োগ করলে হচ্ছে 12% ইজ ইকাল টু হচ্ছে 300। আচ্ছা 12% মানে যদি 300 হয়, তাহলে 1% মানে কত, 1% মানে 12 দিয়ে 24, 30 করতে 6 60 5 1% মানে হচ্ছে 25। তাহলে ভোটার লিস্টে কতজন আছে, 100% মানে 2500, সেটা চাইনি। ভোটার লিস্টে কতজন ভোটার আছে সেটা চাইনি, কি জানা যাচ্ছে কতজন ভোটার ভোটদান করেছিলেন। ভোটদান কতজন করেছিলেন, 2% বাদ দিয়ে, তাহলে 98% ভোটদান করেছিলেন। ভোটদান কত করলো, ভোটদান করলো হচ্ছে 98%। আচ্ছা 1% মানে কত, 25, তাহলে 98% মানে কত বাবা, 25 ইন্টু 98। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আসলাম তো ঠিক আছে। এবার গুণটা তো অনেক কঠিন, কোনো কঠিন না। 25টাকে 98 থেকে 100 ধরো না, তাহলে কত হয় 2500, কিন্তু 100 তো নয়, 2 কম, 25কে 2 দিয়ে গুণ করলে কত হয় 50, তার মানে অ্যাকচুয়ালি কত 2450। মাথায় একটু বুদ্ধি ঢোকালে সব ধরনের কোশ্চেনই হয়। 25 ইন্টু 98 গুণ করতে কে বলছে তোমাকে, 25 ইন্টু 100 করলে 2500 হয়, তার থেকে 25 ইন্টু 2 বাদ দাও, মানে 50 বাদ দাও, 2450। ইলেকশনের কোশ্চেন এসএসসিতে এসেছে, কিন্তু কিছুই নেই কোশ্চেনটাতে। লাইন হচ্ছে আমার এইটা, লাইন হচ্ছে আমার এটা। ক্লিয়ার? নেক্সট আবার ভোট বলছে, দুইজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করেন, দুইজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করেন। জয়ী প্রার্থী বৈধ ভোটের 52% পেয়ে 300 ভোটে জয়ী হয়। যদি 10% ভোট অবৈধ হয়ে থাকে, তাহলে মোট কত ভোট পড়েছে। দেখো আগের মতো করে করা যাবে কিনা। জয়ী প্রার্থী বৈধ ভোটের 52% পেয়েছে আর 300 ভোটে জয়ী হয়েছে। 10% ভোট অবৈধ হয়ে থাকে, তাহলে মোট কতজন, মোট কত ভোট পড়েছে। মানে বলতে চাচ্ছে যে উইনার যে আছে, উইনার পেয়েছে বৈধ ভোটের 52%, তাহলে লুজার কি পেয়েছে, লুজার পেয়েছে বৈধ ভোটের 52% পেয়েছে। তো তাহলে লুজার পাবে কত, 52% বৈধ ভোটের 48% পাবে, এটাই তো, তাই না। উইনার যদি বৈধ ভোটের 52% পায়, তাহলে লুজার মানে যে হেরে গেছে সে বৈধ ভোটের 48% পাবে। ঠিক আছে, বৈধ ভোটের, বৈধ ভোটের আমি বলছি, যেগুলো বাদ গেছে সেগুলো তো প্রথমেই বাদ চলে গেছে, সেটা উইনার থেকে গেছে, লুজার থেকে গেছে। 52% আর 48%, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে, উইনার আর লুজারের ডিফারেন্সটা কত হচ্ছে 4%। ডিফারেন্সটা হচ্ছে বৈধ ভোটের 4%, মানে কত বলে দেওয়া আছে, 300 ভোটে জয়ী হয়েছে, তার মানে ডিফারেন্সটা 300। বৈধ ভোটের 4% মানে হচ্ছে 300, তাই বলা আছে না এখানে। ওকে দেখো কোশ্চেনে তাই বলা আছে, বৈধ ভোটের 4% মানে 300। আমি সহজ ভাষায় এখানে লিখে দিচ্ছি, বৈধ ভোটের 52% মাইনাস 48%, ডিফারেন্সটা হচ্ছে 360, 300 না সরি 360। তাহলে বৈধ ভোট ইন্টু 4%
মানে হচ্ছে 360। তাহলে বৈধ ভোটের 4% মানে 360। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে 1% মানে 90। তাহলে বৈধ ভোটের 100% মানে বৈধ ভোট, যে কোনো জিনিসে 100% মানে সেটাই 100% মানে কত হয়ে যাবে? 90 এর পর দুটো শূন্য, 9000। তাহলে বৈধ ভোটের 100%, এক কথায় বৈধ ভোট হচ্ছে 9000। তার মানে 9000 ভোটটা আছে জেনুইন ভোট। কি জানতে চাইছি? বলছে মোট কত ভোট পড়েছে। কত ভোট পড়েছে? 10% ভোট তো অবৈধ। 10% ভোট কি অবৈধ। তাহলে দেখো এখানে 9000 ভোট পড়লো আমার কি বৈধ ভোট, আর 10% ভোট কি অবৈধ ভোট। তাহলে 10% যদি আমার অবৈধ ভোট হয়, তাহলে টোটাল ভোট কত পড়ছে? মানে তাহলে বৈধ ভোট আমার 90%, বৈধ ভোটটা আমার কত? 90%। তাহলে মোট ভোটের মোট মোট ভোটের 90% সমান সমান বৈধ ভোট মানে 9000। আমি বের করলাম বৈধ ভোট হচ্ছে 9000, আবার এই বৈধ ভোটটা হচ্ছে মোট ভোটের 90%, কারণ 10% অবৈধ ভোট। তাহলে মোট ভোটের 90% যদি 9000 হয়, কাটাকাটি করলে এটা হয়ে যায় 100, 1% মানে 100। তাহলে মোট ভোট কত? 100%। তাহলে মোট ভোট ইজিক্যাল টু হচ্ছে 100% ইজিক্যাল টু হচ্ছে 100 ইন্টু 100, মানে অ্যান্সার হয়ে যাবে 10,000। 10,000। ঠিক আছে, কি করলাম? উইনিং ক্যান্ডিডেট পেয়েছে বৈধ ভোটের 52%, পরাজিত প্রার্থী পেয়েছে বৈধ ভোটের 48%। তাহলে পার্থক্যটা হচ্ছে বৈধ ভোটের 4%। বৈধ ভোটের 4% মানে যদি 360 হয়, তাহলে বৈধ ভোট হচ্ছে 9000। আবার এই যে বৈধ ভোট 9000টা আছে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মোট ভোটের 90%, কারণ 10% অবৈধ ভোট। তাহলে মোট ভোটের 90% মানে যদি 9000 হয়, 1% মানে 100, 100% মানে 10,000। তাহলে মোট কত ভোট পড়েছে? না 10,000 ভোট পড়েছে। নেক্সট বলছে একটি পরীক্ষায় 60% ইংরেজিতে, 70% হিন্দিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? ভালো কথা, এই ধরনের কোশ্চেন তোমার ভেন ডায়াগ্রাম দিয়ে করলে একবারে আসে এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়। ইংলিশ আর হিন্দি, ঠিক আছে, 40% হচ্ছে উভয় বিষয়ে পাশ করে। এই যে এখানে যারা আছে, এখানে হচ্ছে 40% লোক আছে। এই 40% কি ইংলিশেও পাশ করে, হিন্দিতেও পাশ করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? আচ্ছা, 70%, 60% ইংরেজিতে পাশ করে, তার মধ্যে 40% আছে এখানে, এইটুকুর মধ্যে এই টোটালটা মিলে 60, এখানে 40% আছে, তার মানে এই 20%, মানে শুধু ইংরেজিতে কত? শুধু ইংরেজিতে 20%। আচ্ছা, এই পুরো ঘরটা মিলে হিন্দিতে টোটাল কত? 70%। হিন্দিতে হচ্ছে 70%, তার মধ্যে এইখানেই আছে 60%, 40%, তাহলে অবভিয়াসলি শুধু হিন্দিতে পাশ করে 30%। তাহলে বলছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। তাহলে আমার টোটাল যদি স্টুডেন্ট হয়, এই যদি আমার টোটাল স্টুডেন্ট হয় পরীক্ষায়, এতজন পরীক্ষায় বসেছে, তার মধ্যে শুধু ইংলিশে পাশ করলো 20%, আচ্ছা শুধু হিন্দিতে পাশ করলো 30%, আর 40% ছাত্র আছে যারা ইংলিশ এবং হিন্দি দুটোতেই পাশ করেছে। তাহলে সবগুলো মিলে কতজন পাশ করলো? এমন কতজন স্টুডেন্ট আছে যারা কোনো না কোনো বিষয়ে পাশ করেছে, সেটাই এটা। এমন কত, এই শুধু 20% স্টুডেন্ট যারা আছে তারা শুধু ইংলিশে পাশ করেছে, 30% স্টুডেন্ট যারা আছে তারা শুধু হিন্দিতে পাশ করেছে, আর 40% দুটো সাবজেক্টে পাশ করেছে। তাহলে কোনো না কোনো সাবজেক্টে পাশ করেছে এমন ছাত্র কত পার্সেন্ট হচ্ছে? 40 আর 30 70 করে 90%। তার মানে 90% স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছে যারা কোনো না কোনো সাবজেক্টে পাশ করেছে। তাহলে বলছে কতজন উভয় বিশ্ববিদ্যালয়, তাহলে বাকিরা আছে দুটোতেই ফেল করেছে, কোনোটাতেই পাশ করতে পারেনি। তাহলে পুরোটা এই ইউনিভার্স মানে তো 100%, তাই না? তাহলে 90% যদি এই মিলে হয়, এই তিনটা মিলে 90%, তাহলে অবভিয়াসলি 10% স্টুডেন্ট হচ্ছে ফেল করা। তাহলে কত হয়ে গেল? শতকরা কতজন? শতকরা 10 জন।
শতকরা 10 জন, 100% মাইনাস 90%, দ্যাট মিনস 10%। এইভাবে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো করতে পারবে। নেক্সট বলছে একটি পরীক্ষায় 80% ফিজিক্সে, 70% কেমিস্ট্রিতে পাস করে, 15% উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, এখানে উভয় বিষয়ে ফেল করে এটা দেওয়া আছে। যদি 325 জন উভয় বিষয়ে পাস করে তাহলে কতজন পরীক্ষায় বসেছিল? আবার একই পদ্ধতি নেব আমরা। এই নিলাম ফিজিক্স, এই নিলাম কেমিস্ট্রি, আর এই নিলাম ওভারঅল ইউনিভার্স। ঠিক আছে, 80% ফিজিক্সে পাস করলো, 80% মানে কিন্তু পুরোটা মিলে, এই পুরোটা মিলে 80%। আচ্ছা, 70% কেমিস্ট্রিতে, এই পুরো ঘরটা মিলে 70%। এবার তার মধ্যে এখানে কিন্তু পার্ট আছে একটা যেখানে উভয় বিষয় পাস করছে, এই 80-র মধ্যে কিছুটা এখানে ঢুকেছে, এই 70-র মধ্যেও কিছুটা এখানে ঢুকে আছে। সেই সংখ্যাটা হচ্ছে 325, পার্সেন্টেজ দেওয়া নেই। বলছে 325 জন উভয় বিষয়ে পাস করে তাহলে কতজন পরীক্ষায় বসেছিল। আরেকটা বিষয় বলে দিয়েছে যে 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাহলে বাইরে আছে 15%। 15% ছাত্র যদি উভয় বিষয়ে ফেল করে, কোনো বিষয়ে পাস করতে পারে নাই, তার মানে এই তিনটা মিলে যে থাকবে সেই এই তিনটা মিলে কত হতে হবে? এই তিনটা মিলে 85% হতে হবে। 85% হতে হবে তো, পি প্লাস সি মিলে, পি আর সি মিলে 85% হতে হবে। কারণ 100%-এর মধ্যে 15% বাদ, 100 মাইনাস 15 বাদ, তাহলে 85। তাহলে 50%, 85% স্টুডেন্ট আছে যারা কোনো না কোনো বিষয়ে পাস করেছে, কারণ 15% দুটোতেই ফেল করছে। আচ্ছা, ফিজিক্সে পাস করছে 80% আর এটাতে পাস করছে 70%, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি যোগ করে কত হয়? 80 প্লাস 70 যোগ করলে কত হয়? 150%। 150% আর প্র্যাকটিক্যালি হওয়া পসিবল না। আমাকে অ্যাকচুয়ালি এই দুটো মিলে যে 150 এসছে, কেন 150 এসছে, বেশি কেন এসছে? কারণ এই জিনিসটাকে আমরা দুইবার ধরেছি। এই পার্টটাকে আমি এর মধ্যেও ধরেছি, এই পার্টটাকে আমি এর মধ্যেও ধরেছি। তাহলে 150%, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা কত? এই তিনটা যোগ করে 85%। তাহলে 150 থেকে 85 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অঙ্ক বলছে 90, 65%। তার মানে এই পার্টেই আছে 65, তার মানে এই পার্টে আছে কত? 65%। মানে 65% স্টুডেন্ট আছে যারা উভয় বিষয়ে পাস করেছে। তার মানে হচ্ছে গিয়ে এই যে 80% বলছে ফিজিক্সে পাস করছে, তার মধ্যে 65% আছে তারা কেমিস্ট্রিতেও পাস করছে, ফিজিক্সেও পাস করছে। মানে শুধু ফিজিক্সে পাস করছে কত? তাহলে 80 থেকে 65, মানে এটা 15%। যদিও এই কোশ্চেন এখানে লাগবে না, বোঝানোর জন্য করছে। এই কোশ্চেন আমার অ্যান্সার হয়ে গেছে, এই কোশ্চেনের অ্যান্সার চলে এসেছে আমার। 65% বের করলেই আমার অ্যান্সার শেষ। আমি বোঝাচ্ছি, 65% স্টুডেন্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই পাস করেছে, তাহলে শুধু ফিজিক্সে পাস করেছে কত? 15%, কারণ টোটাল ফিজিক্সে 80% স্টুডেন্ট পাস করছে। আবার একইভাবে কেমিস্ট্রিতে টোটাল 70% স্টুডেন্ট পাস করছে, তার মধ্যে 65% স্টুডেন্ট তো ফিজিক্স কেমিস্ট্রি দুটোই পাস করেছে, তাহলে শুধু কেমিস্ট্রিতে পাস করেছে কত পার্সেন্ট? 5% হবে শুধু, এটা শুধু 5%। কিন্তু সেটা এখানে লাগবে না, এটা এখানে চাইনি। আমাকে বলছে যদি 325 জন উভয় বিষয়ে পাস করে, 325 জন উভয় বিষয়ে পাস করে, তার মানে এই যে 65%, 65%-এর ভ্যালুটা দেওয়া আছে 325। তবে কতজন পরীক্ষায় বসেছিল? 100%। 65% মানে 325, তাহলে 100% মানে কত? এটা 5 দিয়ে কাটাকাটি যায়, 1% মানে হচ্ছে 5, তাহলে 100% মানে কত? 500। 100% মানে কত হবে? 500 জন। 500 জন হয়ে গেল। এই হচ্ছে কোশ্চেন। নেক্সট বলছে এক ব্যক্তির বেতন পরপর দুইবার যথাক্রমে 10% এবং 20% কমলো এবং শেষে 10% বেড়ে 9,900 টাকা হলো, এই ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল? তাই না? প্রাথমিক বেতন কত ছিল সেটা জানতে চাইছি। দেখো, প্রথমে 10% বলবে, তার উপর বাড়বে, তার উপর বাড়বে বা কমবে, যেটাই হোক। তাহলে এখানে কিন্তু দেখো একটা সুন্দর আছে, এটা কিন্তু তুমি সাকসেসিভ করতেই পারো, সাকসেসিভ করতেই পারো, হয়ে যাবে কিন্তু। কারণ কি, এখানে গুণ সম্পর্কেই আছে, একটার উপর বাড়বে তার উপর আবার বাড়বে। প্রাথমিক বেতন কত ছিল সেটা জানতে, অন্তিমটা দেওয়া আছে। এই যে প্রথমে দুইবার কমলো, তারপর বাড়ার পরে যেটা হবে সেটা দেওয়া আছে এখানে। তাহলে বলছে প্রথমে কত ছিল। আচ্ছা, প্রাইমারি বেতন পি ইন্টু 10% কমলো, 10% কমলো মানে কত? 90/100 হয়ে গেল। আবার 20% কমলো মানে 80/100 হয়ে গেল।
শেষে 10% বাড়লো, মানে 110/100 হয়ে গেল। কিন্তু ওভারঅল কত এসছে, করে শেষে কত আসলো, 9,900 হলো। ঠিক আছে, এই পি এর মানটা চাইছে। তাহলে আমি একবারে লিখবো, পরীক্ষা হলে আমি এটাও লিখবো না, আমি একবারে লিখবো। আমাকে শেষেরটা যেহেতু দেওয়া আছে, তাহলে আমি একবারে লিখবো 9,900 ইন্টু 10% কমে এসছে, তার মানে 90/100 হয়েছে। যেহেতু এদিকে লিখছি আমি লিখবো 100/90। এইটা আমি বোঝানোর জন্য লিখলাম, কিন্তু পরীক্ষার হলে একবারে লেখার প্র্যাকটিস করতে হবে তোমাকে। তুমি ধরো এই লাইনটা তোমার কাছে নেই, এই লাইনটা তুমি জানো না, তাহলে তুমি একবারে কি করবা, যেহেতু আমি প্রথমেরটা বের করছি, শেষেরটা দেওয়া আছে, তাহলে আমি কি করতাম, যদি প্রথমটা দেওয়া থাকতো শেষেরটা চাইতো, তাহলে তুমি জাস্ট যেভাবে দেওয়া আছে 10% কমলো 90/100 এই আকারে লিখলে হয়ে যেত। কিন্তু প্রথমেরটা আমাকে দেওয়া নেই, শেষেরটা দেওয়া আছে, তার মানে আমি শেষেরটা ইনটু কি করবো, উল্টোটা করবো, কারণ এগুলো সব দেখো এদিকে আসলে উল্টো হয়ে যায়। তারপর কি 20% কমেছে, 20% কমা মানে কত, 80/100, উল্টো করলে লিখবো 100/80। আচ্ছা, তারপরটা কি লিখবো, 10% বেড়েছে, মানে 110/100, উল্টে লিখবো কত, লিখবো 100/110। এই তো কাহিনী, এই তো কাহিনী। আচ্ছা, কেটে দিচ্ছি, দেখো কিছু দিয়ে যায় নাকি, আরো শূন্য কাটাকাটি যায়, এটা তো গেলই, হ্যাঁ এটাও যাবে, এইটাও যাবে। 9 দিয়ে কাটলে 9 11 99, 1100। আচ্ছা, এই 11 দিয়েও যাবে 100। আচ্ছা, 8 দিয়ে যাবে, 4 দিয়ে গেলে এটা 10, 4 দিয়ে গেলে এটা 2, এটা 5, আবার 2 দিয়ে গেলে এটা 50। তাহলে কত হয়ে যাচ্ছে, 5 50 25, 250, দুটো শূন্য, 25,000। কত হচ্ছে, 25,000। দেখো তো কোথাও গন্ডগোল হচ্ছে নাকি, কারণ কি, ও এখানে ভুল করেছি, এটা 4 ছিল, সরি এখানে 4 ছিল, 4 ছিল, তাহলে এটা 25 হবে। 5 25 25, 5 25 5 25, সরি 25 না, সরি এটা 50 হবে, 50, 5 5 25, 5 25 125, 125, দুটো শূন্য, কত হয়ে গেল, 12,500। কত হয়ে গেল, 12,500। তাহলে আমার কাটাকাটি যেখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, 4 দিয়ে কাটাকাটি করলে এটা যায় না, 4 দিয়ে কাটাকাটি, এটা 2 দিয়ে কেটেছি অ্যাকচুয়ালি, 4 2 8, 5 2 10। তাহলে এটাকে আরেকবার 2 দিয়ে কেটে করে 100 থেকে এটা 50 হয়ে যাবে, তাই না, এটা 50 হয়ে গেল। তাহলে হয়ে গেল কত, 12,500। তাহলে প্রাথমিক বেতন কত ছিল, 12,500। নেক্সট, লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট, সেলসম্যান। এটাও থাকে কমিশনের কোশ্চেন, পার্সেন্টেজ যখন শুরু করেছি, তা আমি কত পার্সেন্ট চাই সেটা তো জানতে হবে। লাস্ট কোশ্চেন পার্সেন্টেজ দিয়েই রেখেছি। একজন সেলসম্যান 10,000 টাকার জিনিস বিক্রি করলে 15% কমিশন পায়, এবং 10,000-এর উপর বিক্রি করলে পরিচিতি অংশের উপর, পরিচিতিটা টাইপ করতে সম্পূর্ণ ভুল করেছে, বর্ধিত অংশের উপর, বর্ধিত অংশের উপর 5% বোনাস পান। 30,000 টাকার জিনিস বিক্রি করলে তিনি মোট কত টাকা আয় করবেন। সেলসম্যান, তার কাজই হচ্ছে জিনিস বিক্রি করা, যত বেশি বিক্রি করতে পারবে তত বেশি প্রফিট। তো বলছে 10,000 টাকার জিনিস বিক্রি করলে 15% কমিশন উনি পাচ্ছে, আবার 10,000-এর উপর যদি বিক্রি করে তাহলে ওই যে বাড়তি অংশটা তার উপর 5% বোনাসও পাচ্ছে। 15% তো পেয়েই যাচ্ছে, ওটা কোনো চিন্তা নেই, 5% আবার বোনাস পাচ্ছে। তাহলে বলছে 30,000 টাকা জিনিস বিক্রি করলে তিনি মোট কত টাকা আয় করবেন। পাতি কথা, পাতি কোশ্চেন। লাস্ট কোশ্চেন, কটা বাজে, 7:40। ঠিক আছে, দেখো 30,000 টাকা জিনিস বিক্রি করছে মানে কি, 10,000 প্লাস 20,000। কেন 10,000 প্লাস 20,000 লিখলাম, কারণ এই 10,000-এর কোনো বোনাস নেই। কতটাতে বোনাস পাচ্ছে, এইটা হচ্ছে শুধু কমিশন,
এটাতে হচ্ছে শুধু কমিশন, আর এইটাতে হচ্ছে কমিশন প্লাস বোনাস, তাই না? অঙ্ক তো তাই বলে, অঙ্ক তো তাই বলে। এই পার্টটাতে শুধু কমিশন পাবে, কারণ বোনাস নেই। 10,000 পর্যন্ত কোনো বোনাস নেই, 10,000 পার হয়ে গেলে তখন বোনাস। আবার বোনাসটা কিন্তু আবার পুরোটার উপর না, বর্ধিত অংশের উপর, এই জন্য আমি 20,000-এর উপর লিখেছি। টোটাল 30,000 টাকা সেল করেছে, 10,000 প্লাস 20,000। আচ্ছা, 10,000 টাকার 15% মানে কত হয়? এটার 15% করলে কত হয়? 10,000 ইন্টু 15/100, তার মানে 1,500 টাকা হয়। ঠিক আছে, কমিশন পেয়ে গেলাম। প্লাস এখানে কমিশনও পাবো, বোনাসও পাবো। কমিশনটা কত পাবো? এখানে কমিশনটা পাবো হচ্ছে 20,000 টাকার ইন্টু 15% করবো, প্লাস 5% করবো, বোনাস হবে 5%। তার মানে একবারে 20% করছি আমি। 20,000 টাকা 20% মানে কত? 20,000 ইন্টু 20/100, দ্যাট মিনস কত? 2 2 4, 4,000 টাকা। তাহলে কত পেয়ে গেলাম? 4,000 প্লাস 1,500 মানে কত হয়ে গেল? 5,500 টাকা। কমিশন প্লাস বোনাস মিলে তার মোট ইনকামটা হয়ে গেল 5,500 টাকা। এই ছিল কোয়েশ্চেন, এবং পার্সেন্টেজ চ্যাপ্টার আমরা একদিনে শেষ করলাম। এরপর আমরা প্রফিট লস ডিসকাউন্ট করব। তারপর আমরা করব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমাদের আপার প্রাইমারি, টেট এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য আপাতত এই এরিথমেটিকের পার্টটা আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, গুড নাইট।